আমরাই এ সরকার ফেলে দেবো, আমরাই মুখ্যমন্ত্রীকে টেনে নামাবো। ভাবছেন কি এটা কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতা মন্ত্রী শান্তির বক্তব্য? না না, এ বক্তব্য চাকরিহারা শিক্ষকদের এক অংশের, যারা আজকের কসবায় ডিআই অফিস ঘেরাও করতে গিয়েছিল, যারা বিনা প্ররোচনায় পুলিশের ওপর আক্রমণ করেছিল, পুলিশকে লাঠি চার্জ করতে বাধ্য করেছিল, সেই চাকরিহারা শিক্ষকের এক অংশের বক্তব্য, তারা মুখ্যমন্ত্রীকে টেনে নামাবে, তারা এই সরকারকে ফেলে দেবে। না, এই সরকার মিলিয়ে নেবেন, টিকবে না, লিখে দিলাম, টিকবে না সরকার। সরকারকে আমরা নামিয়ে দেব, আমরাই নামাবো সরকারকে। আমাদের এতগুলো ফ্যামিলি আছে, এই সরকারকে আমরাই কিন্তু নামাবো, আমরাই নিয়ে এসেছিলাম, আমরাই নামাবো। কি কিছু মিল খুঁজছেন, কিছু মেলানোর চেষ্টা করছেন? হ্যাঁ, মিল আছে তো। আরজি করের সময় এমন বক্তব্য আপনারা শুনেছিলেন, আরজি করের সময় এমন স্লোগান তুলেছিল বাম ঘেঁষা ডাক্তার সংগঠনের এক অংশ, দাবি এক, দফা এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। যে স্লোগানকে হাইজ্যাক করে নবান্ন অভিযান করেছিল আরজি কর ইস্যুতে ভারতীয় জনতা পার্টি, সেই একই সুরে কথা বলছে আজকের চাকরিহারা শিক্ষকদের এক অংশ। যেমন বক্তব্য কথায় কথায় রাখে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা যেমন কথায় কথায় বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে টেনে নামাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলে দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে দেবে, ঠিক সেই একই সুরে বিরোধী দলনেতার সুরে কথা বলছে আজকের চাকরিহারা শিক্ষকদের এক অংশ। আর চাকরিহারা শিক্ষকদের এক অংশের এই বক্তব্য শোনার পর যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নামাবে, সরকার ফেলে দেবে, সরকার ফেলে দেওয়ার এই হুঁশিয়ারি শোনার পর সন্দেহের জায়গাটা তো সেই 2 2 4 হচ্ছে। এদের আসল উদ্দেশ্য চাকরি ফিরে পাওয়া নয়, চাকরিতে বহাল হওয়া নয়, সরকার পরিবর্তন করা। এরা কাদের মদতে, কাদের প্ররোচনায় আজকের ডিআই অফিস ঘেরাও করতে গিয়েছিল তা এদের বক্তব্য থেকে পরিষ্কার এবং স্পষ্ট। আমার তো সন্দেহ হচ্ছে যে ভদ্রলোক এই বক্তব্য রাখলো তিনি প্রকৃত যোগ্য শিক্ষক কিনা, তিনি কোন স্কুলে শিক্ষকতা করেন। যেমন নেতাজি ইন্ডোরে কিছু অযোগ্য শিক্ষক ঢুকে যাওয়ার চেষ্টা করেছিল, প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়েছিল, নেতাজি ইন্ডোরে হয়তো কিছু অযোগ্য শিক্ষক ঢুকেও গিয়েছিল, তেমন এই ডিআই অফিসে, কসবার ডিআই অফিসে আজকের এই যে শিক্ষক বক্তব্য রাখলো তিনি প্রকৃত শিক্ষক কিনা সেই জায়গায় কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। আর যদি তিনি প্রকৃত শিক্ষক হন, তিনি যদি প্রকৃত যোগ্য শিক্ষক হয়, তাহলে বলবো তিনি বিরোধী রাজনৈতিক দলের কাছে মাথা বিক্রি করে ফেলেছেন। বিরোধী রাজনৈতিক দল বাম ও বিজেপি এই 26,000 চাকরি বাতিলের ইস্যুটাকে সামনে রেখে যেভাবে সরকার পরিবর্তনের ডাক দিচ্ছে, সরকার ফেলে দেওয়ার কথা বলছে, নবান্ন অভিযানের কথা বলছে, 15 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে 21 তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে। আজকের চাকরিহারা শিক্ষকদের সেই একই রকম কথা শুনে সন্দেহ হচ্ছে এরা ভারতীয় জনতা পার্টি নয়, বামেদের প্ররোচনায় পরিচিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে সন্দেহটা করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে ঠিক যে বক্তব্য রেখেছিল যে বিরোধী রাজনৈতিক দলগুলো কাঠিবাজি করে কলকাঠি নেড়ে 26,000-এর প্যানেল বাতিল করেছে, আজকের কসবায় আন্দোলনরত চাকরিহারা শিক্ষকের বক্তব্য, সেই বক্তব্যকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে শিলমোহর দিচ্ছে। আপনারা কলকাঠি নাড়েননি তো? মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না। যেখানে মুখ্যমন্ত্রী বারবার আশ্বস্ত করছে, মুখ্যমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব বারবার চাকরিহারাদের আশ্বস্ত করছে আপনাদের কারো চাকরি যাবে না, একজনেরও চাকরি যাবে না, সবার চাকরি বহাল থাকবে, বিকল্প রাস্তা সরকার খুঁজছে, সেখানে আজকের দাঁড়িয়ে যে ঘটনা ঘটালো এই চাকরিহারা শিক্ষকরা, তা থেকে আমরা একেবারে স্পষ্ট ও পরিষ্কার হতে পারছি যে এদের উদ্দেশ্য চাকরি ফিরে পাওয়া নয়। এরা চাইছে এই ইস্যুটাকে আরো বৃহত্তর জায়গায় নিয়ে যেতে, এরা চাইছে এই বিষয়টাকে আরো গুলিয়ে দিতে। যেমনভাবে বাম ও বিজেপি বারবার সরকারের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াকে আটকে দিয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা করে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আপনারা স্কুলে ফিরে যান, আপনারা ছাত্রদের পড়ান, সুপ্রিম কোর্ট যদি রায় পুনর্বিবেচনা না করে বিকল্প রাস্তা সরকার ভেবে রেখেছে, আপনাদের জন্য বিকল্প ব্যবস্থা অবশ্যই করবে, তখন প্রশাসনিক প্রধানের এই আর্জিকে কোনোভাবে গুরুত্ব না দিয়ে স্কুল বন্ধ রেখে নিজেদের স্কুলে চাকরির জায়গায় ফিরে না গিয়ে ধর্মতলা এবং কসবা থেকে সল্লেক একের পর এক সরকারি অফিস ঘেরাও করে বিষয়টাকে আরো জটিল থেকে জটিলতর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই চাকরিহারা শিক্ষকের এক অংশ। এই চাকরিহারা শিক্ষকদের এক অংশ যে
বাম এবং বিজেপি ঘাসা তা তো আর বলার কোনো জায়গা থাকে না, কারণ আপনারা দেখেছেন এক অংশের চাকরিহারারা অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে দেখা করতে গিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন। এই মুহূর্তে সরাসরি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন রাখবো আপনাদের সামনে। বিজেপি করি আজকে আমরা এই অমানবিক হতে পারি না, যে কারণে আমি ওই কথা বলেছিলাম। আজকে আমি যেটা বুঝতে পারছি সেটা আপনারা কতটা বুঝতে পেরেছেন জানি না। যে অভিজিৎ গাঙ্গুলি এই 26,000 শিক্ষকের ভবিষ্যৎ নষ্ট করার মূল কারিগর, সেই অভিজিৎ গাঙ্গুলির কাছে আমরা দেখলাম এক অংশের শিক্ষকরা গিয়েছে, চাকরিহারা শিক্ষকরা গিয়েছে ন্যায় বিচার চাইতে। যে চাকরি খেয়েছে তার কাছে চাকরি ফিরে যাওয়ার জন্য দরবার করছে। ভাবছেন কি এরা মূর্খ? না, এই চাকরিহারা শিক্ষকরা মূর্খ নয়, এরা হচ্ছে ভারতীয় জনতা পার্টির মদতপুষ্ট। এদের এক ও অন্যতম উদ্দেশ্য সরকারকে হ্যাকেল করা, সরকার পরিবর্তন করা, সরকারকে কোণঠাসা করা। একের পর এক আন্দোলন করে এই ইস্যুটাকে নিয়ে একের পর এক রাজপথ জাম করে দিয়ে সরকারকে কোণঠাসা করে দিয়ে বিরোধী রাজনৈতিক দলের হাত মজবুত করা, বিরোধী রাজনৈতিক দলের জন্য সামনে 2026-এর মাঠ পরিষ্কার করে দেওয়া এদের এক ও অন্যতম উদ্দেশ্য। না হলে এরা অভিজিৎ গাঙ্গুলি যে তাদের চাকরি খেয়েছিল, যে প্রথম ডিসমিস করেছিল এই প্যানেলটাকে, সেই অভিজিৎ গাঙ্গুলির দ্বারস্থ হয়েছে। অভিজিৎ গাঙ্গুলির মুখ ও মুখোশের ফারাক আপনারা দেখেছেন। অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারকের আসনে ছিলেন তখন তিনি রাজনৈতিক দলের নেতাদের মতো কথা বলতেন, কথায় কথায় বলতেন পুরো প্যানেল বাতিল করে দেবো, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো, সরকারের এই করে দেবো, সরকারের ওই করে দেবো, সব ক্যান্সেল করে দেবো। মানে রাজনৈতিক দলের নেতারা যেমন বক্তব্য রাখে। আর আজকের যখন তিনি বিচারকের আসন থেকে নেমে রাজনৈতিক দলের ঝান্ডা ধরে রাজনীতির ময়দানে নেমেছেন, তখন তিনি বিচারকের মতো কথা বলছেন। তিনি বলছেন যোগ্য অযোগ্য পৃথক করার এখনো জায়গা আছে, আমি চাইলে যোগ্য অযোগ্য পৃথক করে দেবো। কিভাবে যোগ্য অযোগ্য পৃথক করতে হবে তার জন্য একটা বোর্ড গঠন করুক সরকার, সেই বোর্ডের মাথায় কোনো প্রাক্তন বিচারপতিকে রাখুক, সরকার সদিচ্ছা দেখাক, তাহলে যোগ্য অযোগ্য পৃথক করা যাবে। যোগ্য অযোগ্য যদি পৃথক করা যাবে তাহলে তখন কেন আপনি করেননি? শুভেন্দু অধিকারী বলছে যে অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারক ছিল তখন নাকি তিনি 5,000 সামথিং একটা অযোগ্য তালিকা তৈরি করেছিল, আবার সেটা নাকি ডকুমেন্টের ভিত্তিতে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে অর্ডার, সেই অর্ডারে তিনি ডকুমেন্টের উপরে 5,000 সামথিং অ্যাপ্রক্স 6,000 অযোগ্য ঘোষণা করেছিলেন। ডকুমেন্টের ভিত্তিতে যদি অভিজিৎ গাঙ্গুলি যোগ্য অযোগ্য তালিকা তৈরি করে থাকে তাহলে সেই তালিকা নিশ্চয়ই পরবর্তী সময় সুপ্রিম কোর্টে গিয়েছিল, কারণ অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট কপিগুলো তো আর পুড়িয়ে দেওয়া হয়নি। অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট কপিগুলো সুপ্রিম কোর্টে নিশ্চয়ই ফরওয়ার্ড হয়েছিল। তাহলে সেখান থেকে সুপ্রিম কোর্ট কেন অভিজিৎ গাঙ্গুলির সেই ডকুমেন্টগুলো ভেরিফিকেশন না করে পুরো প্যানেলটা বাতিল করে দিল? এ প্রশ্ন তো আমি গতকাল তুলেছিলাম। অভিজিৎ গাঙ্গুলি বলছে যে হার্ড ডিস্ক, যে হার্ড ডিস্ক সিবিআই বাজেয়াপ্ত করেছে সেই হার্ড ডিস্কের ওপরে বেস্ট করে যোগ্য অযোগ্য পৃথক করা হোক। যে সিবিআই যে মাদার ডিস্ক উদ্ধার করেছিল, যেখানে সব ওএমআর শিট আছে, সেই ওএমআর শিটগুলো পাবলিশ করে দিন। হার্ড ডিস্কটা যেখান থেকে পেয়েছে উত্তরপ্রদেশ থেকে, সেটা যে প্রকৃত এসএসসির এই পরীক্ষার হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কটাকে কোনোভাবে যে ট্যাম্পারেট করা হয়নি তার কি প্রমাণ রয়েছে? সেই হার্ড ডিস্কটা যে ম্যানুপুলেট নয়, সেই হার্ড ডিস্কে কোনোভাবে ম্যানুপুলেট করা হয়নি, সেই হার্ড ডিস্কের মধ্যে কোনো রকম দুর্নীতি লুকিয়ে নেই, এমন গ্যারান্টি কিভাবে দিচ্ছে অভিজিৎ গাঙ্গুলি? আর যদি সিবিআই হার্ড ডিস্ক উত্তরপ্রদেশ থেকে উদ্ধার করে থাকে এবং সেই হার্ড ডিস্ক যদি সুপ্রিম কোর্টে জমা করে থাকে, তাহলে সুপ্রিম কোর্ট কেন সেই হার্ড ডিস্ক খতিয়ে না দেখে পুরো প্যানেলটা বাতিল করে দিল? সিবিআই তদন্তের উপরে, সিবিআইয়ের এভিডেন্সের উপরে কেন সুপ্রিম কোর্ট ভরসা রাখতে পারলো না? তার মানে হয় সুপ্রিম কোর্ট ভুল আর নয় সিবিআই ভুল। যদি সিবিআই প্রকৃত হার্ড ডিস্কের তথ্য দিয়ে থাকে এবং সিবিআই যদি দাবি করে থাকে সেটাই সঠিক, তাহলে সুপ্রিম কোর্ট সেটাকে অমান্য করে, সেটাকে বিচার বিবেচনা না করে গায়ের জোরে বা কোনো রাজনৈতিক প্রভাবের কারণে, রাজনৈতিক প্রেশারের কারণে নিশ্চয়ই এই পুরো প্যানেলটা বাতিল করেছে। আর না হলে সিবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্য পুরোটাই ভুল, যে কারণে সুপ্রিম কোর্ট এই পুরো প্যানেলটা বাতিল করতে বাধ্য হয়েছে। আপনাকে দুটোর মধ্যে একটা নিতে হবে, হয় সিবিআই তথ্য ঠিক, নয় সুপ্রিম কোর্ট ঠিক। এই অভিজিৎ গাঙ্গুলি বা সিবিআই, এদের টিকি কোথায় বাঁধা আছে, কোন ইঙ্গিতে, কাদের ইঙ্গিতে এদের টিকি নড়ে, তা গোটা ভারতবর্ষের মানুষ দেখছে। আজকের উত্তরপ্রদেশে 69,000 শিক্ষকের চাকরির প্যানেল বাতিল হয়ে গিয়েছে। 69,000 শিক্ষকের চাকরি প্যানেল বাতিল হয়ে গেছে উত্তরপ্রদেশে দুর্নীতির কারণে। নিয়োগ দুর্নীতিতে 69,000 শিক্ষকের প্যানেল বাতিল হয়ে গিয়েছে এবং সেই দুর্নীতির পরিমাণ
প্রায় 2000 কোটি, যেখানে পশ্চিমবঙ্গের এসএসসি শিক্ষক দুর্নীতির পরিমাণ সিবিআই জানিয়েছে 600 থেকে 800 কোটির মধ্যে, যেখানে নিট কেলেঙ্কারি ছিল 1000 কোটি, সেখানে উত্তরপ্রদেশে যোগী সরকারের নিয়োগ দুর্নীতি প্রায় 2000 কোটি ছাড়িয়ে যেতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে আদালত, যে কারণে আদালত পুরো 69,000-এর প্যানেল বাতিল করে দিয়েছে। बड़ी खबर आपको बता दें, यूपी में 69,000 शिक्षकों की भर्ती रद्द होने के बाद सीएम योगी एक्शन में आ गए हैं। हाईकोर्ट के फैसले के बाद यूपी शिक्षा विभाग में भर्ती प्रक्रिया को लेकर मंथन शुरू हो गया है। सीएम योगी आज शिक्षा मंत्री और विभाग के अफसरों के साथ मंथन करेंगे। दरअसल इलाहाबाद हाईकोर्ट ने सरकार को 3 महीने के अंदर नए सिरे से मेरिट लिस्ट जारी करने का आदेश दिया है। আর এই সমস্ত খবর গদি মিডিয়া দেখতে পায় না, এই সমস্ত খবর পশ্চিমবঙ্গের মিডিয়া দেখতে পায় না। কেবলমাত্র পশ্চিমবঙ্গ সরকার কি করছে, সেই পশ্চিমবঙ্গ সরকারের পিছনে হাত ধুয়ে পড়ে থাকে পশ্চিমবঙ্গের গদি মিডিয়া, ভারতবর্ষের মিডিয়া। আর আজকে ডিআই অফিস ঘেরাও নিয়ে আন্দোলনকারী শিক্ষকদের যে বক্তব্য, আন্দোলনকারী শিক্ষকদের যে স্লোগান, সেই স্লোগান আরজি করের স্লোগানের সঙ্গে মিলে যাচ্ছে, সেই স্লোগান বিরোধী রাজনৈতিক দলগুলোর স্লোগানের সঙ্গে মিলে যাচ্ছে। অর্থাৎ আপনাদের এখান থেকে বুঝতে হবে এদের এক ও অন্যতম উদ্দেশ্য কিন্তু গদি বা চেয়ার। এদের প্রকৃত উদ্দেশ্য চেয়ার বা গদি পরিবর্তন করা, এদের উদ্দেশ্য চাকরি ফিরে পাওয়া নয়। চাকরি দিয়েছিল সরকার, আর চাকরি গেছে বিরোধী রাজনৈতিক দলগুলোর কাঠিবাজিতে, মামলা করাতে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে। এরা বিরোধী রাজনৈতিক দলগুলোকে না ধরে সরকারকে পরিবর্তন করার জন্য, সরকার পরিবর্তন করে যে বিরোধী দলগুলোর কাঠিবাজিতে এদের চাকরি চলে গেছে তাদেরকে ক্ষমতায় আসার রাস্তা প্রশস্ত করার জন্য একের পর এক সরকারি অফিসে আন্দোলন করছে এবং সেই আন্দোলন থেকে সরকার পরিবর্তনের স্লোগান দিচ্ছে। এরা ভাবছে সরকার পরিবর্তন করে দিলে আমরা চাকরি ফিরে পাবো। এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় আশ্বাস দিয়েছিল 10,323 জন শিক্ষককে, যে ক্ষমতায় এলে চাকরি ফিরিয়ে দেবো। আর যখন ক্ষমতায় আসার পর সেই 10,323 জন শিক্ষকরা ভারতীয় জনতা পার্টির সরকারের দ্বারস্থ হয়েছিল, তখন তাদের কপালে জুটেছিল পুলিশের লাঠি। সে চিত্র আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। তো এরা ভাবছে এই ভারতীয় জনতা পার্টিকে মদত করলে, এই ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনলে আমরা চাকরি ফিরে পাবো। যেই ভারতীয় জনতা পার্টির 69,000 শিক্ষকের চাকরি গেল দুর্নীতির কারণে, সেই ভারতীয় জনতা পার্টি নাকি পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে এই শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেবে। যে ভারতীয় জনতা পার্টি নিট কেলেঙ্কারি করেছিল, প্রশ্নপত্র বিক্রি করেছিল, সেই ভারতীয় জনতা পার্টি এদের চাকরি ফিরিয়ে দেবে। আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। নমস্কার, সবাই ভালো থাকবেন।